জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, জি শোনা স্যার। যাচ্ছে স্যার। না, এতক্ষণ আনমিউট করা ছিল, আমি কথা বলতেছিলাম। ঠিক আছে, আজকে আমরা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমাদের জি এই স্যার। রিভাইজ কোন শিডিউল দিল না আইসিএম থেকে, কারণ আমাদের তো 8:30টায় নামাজ পড়তে হবে। ইয়ে তারাবি নামাজ। কোথাও 8টায় শুরু দয়া হয়। করে স্যার 8টার মধ্যে একটু কাইন্ডলি করে দিন। হ্যাঁ, 8টার মধ্যে এদিকে তো আমাদের সোয়া 8 জামাত, আমাদের এদিকে তো সোয়া 8টার জামাত, 8টা ছাড়লে আমাদের জন্য ভালো হয় ঠিক। আচ্ছা, আজকে আমরা একটু তাড়াতাড়ি শেষ করবো। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, ডিমান্ড এন্ড সাপ্লাই টুগেদার। হ্যাঁ, কি বলতেছেন? কেউ একজন কিছু বলতেছেন, আমি শুনতে পাচ্ছি ভাই না। আপনার কার মিউট করেন ভাই। দু একজন এখনো জয়েন করতেছে। স্যার কাইন্ডলি সবাইকে স্যার মিউট করে আপনি কথা বলেন, তাহলে রিফ্লেক্ট আসবে না, রিফ্লেক্ট আসতেছে স্যার আপনার কথা। হ্যাঁ, আমি চেষ্টা করছি, কিন্তু ওরা নিজেরা আবার আনমিউট করে ফেলে, তো সমস্যা ওখানে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে যে বিষয়টা আলাপ করবো সেটা হলো ডিমান্ড এন্ড সাপ্লাই টুগেদার। আমরা এর আগে কিন্তু ডিমান্ড নিয়ে আলোচনা করছি, সাপ্লাই নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে কথা বলবো। ইকো হচ্ছে কেন? স্যার আহাদ ভাইয়ের ওখান থেকে সমস্যা হচ্ছে। আব্দুল আহাদ, আপনি কাইন্ডলি মিউট করেন। আচ্ছা, আমরা এখানে এক্সেস সাপ্লাই, প্রথমে আমরা যদি বলি যে যদি কখনো সাপ্লাই বেশি হয়ে যায়, ডিমান্ডের চেয়ে যদি সাপ্লাই বেশি হয়ে যায়, তাহলে কন্ডিশনটা কিরকম হতে পারে? আমাদের এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে কিন্তু আমরা এক্সেস সাপ্লাইটাকে ঠিক করে নেই। এখানে 10 টাকা যখন দাম, তখন 70 ইউনিট হচ্ছে আমাদের কোয়ান্টিটি। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, এই গ্রাফে যেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যখন 12.5 টাকা দাম, তখন 40 ইউনিট হচ্ছে আমাদের কোয়ান্টিটি ডিমান্ড। এখন 10 টাকা থেকে যখন 12.5 টাকায় গেল, অটোমেটিক্যালি আমাদের সাপ্লাই কিন্তু বেড়ে গেল। সাপ্লাই বেড়ে গেল অর্থাৎ ডিমান্ড কিন্তু আমার 40 ইউনিটই আছে, বাট সাপ্লাই বেড়ে গেছে, ডিমান্ড কিন্তু বাড়ে নাই। তাহলে অ্যালং দা সাপ্লাই কার্ভ, সাপ্লাই হয়ে গেল 100 ইউনিটস, 100 ইউনিট সাপ্লাই, কিন্তু মার্কেটে ডিমান্ড হচ্ছে 40। তার মানে হচ্ছে দাম বাড়ার কারণে কিন্তু যদি সাপ্লাই বেড়েও যায় বা ডিমান্ড যদি না বাড়ে, তাহলে এরকম একটা কন্ডিশনকে আমরা বলি এক্সেস সাপ্লাই। অর্থাৎ উইদাউট ইনক্রিজিং দ্য ডিমান্ড, ইফ দ্য সাপ্লাই itself increase by the increase of unit price of any commodity or service. আবার ডিমান্ড শর্টেজ হতে পারে, এটা কিন্তু একই অবস্থা, যে আমাদের মার্কেটে যত পরিমাণ ডিমান্ড আছে, যদি সাপ্লাই সেই পরিমাণ না হয়, তাহলে শর্টেজ অফ ডিমান্ড হতে পারে, সরি, এক্সেস অফ ডিমান্ড হতে পারে, শর্টেজ অফ সাপ্লাই হতে পারে।
এখানেও ঠিক ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে যদি দেখা যাচ্ছে যে অ্যালং দ্য ডিমান্ড কার্ভ, ওখানে ছিল অ্যালং দ্য সাপ্লাই কার্ভ, এখানে অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভের মধ্যেই দেখা যাচ্ছে যে ডিমান্ড বেড়ে গেছে বাট দেয়ার ইজ নো সাপ্লাই। সাপ্লাই কিন্তু 4 ইউনিট, আমার দরকার হচ্ছে 10 ইউনিট। তো এখানে এক্সেস ডিমান্ড মানে হলো শর্টেজ অফ সাপ্লাই বাট ডিমান্ড হ্যাজ ইনক্রিজড। ডিমান্ড কিন্তু কি কারণে ডিমান্ড ইনক্রিজ করলো? কারণ হলো আগে 12 টাকা ছিল দাম, এখন এটা কমে 10 টাকা হয়েছে। সুতরাং ল অফ ডিমান্ড অনুযায়ী আমার ডিমান্ড কিন্তু বেড়ে যাচ্ছে, এক্সেস ডিমান্ড তৈরি হয়েছে, বাট দেয়ার ইজ নো সাপ্লাই। তাহলে যেখানে if the demand increase but supply does not respond to the demand, then it is called the excess demand. আর যখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়, এটা তো আমরা দেখলামই। এখন এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম, যদি ডিমান্ড এবং সাপ্লাই দুইটাই একসাথে মুভ করে তাহলে কিন্তু সেই জায়গাটা যেটা হয় যে ডিমান্ড বেড়ে গেল। ডিমান্ড বেড়ে গেল কি? এগ্রিগেট ডিমান্ডটা বেড়ে গেল। এগ্রিগেট ডিমান্ড বেড়ে গেলে ডিমান্ড কার্ভটা ডান দিকে সরে যায়, 70 ইউনিট থেকে 100 ইউনিট হলো। সুতরাং এই যে ডিমান্ড কার্ভ যেটা এখানে, যে ডিমান্ড কার্ভটা এটা ওইদিকে শিফট করলো এবং সাপ্লাইটাও ঠিক তার সাথে সাথে রেসপন্ড করলো। তাহলে এখানে নতুন একটা ইকুইলিব্রিয়াম তৈরি হলো। আগে 10 টাকা ছিল ইকুইলিব্রিয়াম, 70 ইউনিট ছিল কোয়ান্টিটি, 10 টাকা ইকুইলিব্রিয়াম পয়েন্টে প্রাইসে। এখন নতুন একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট তৈরি হলো। তার মানে হলো যখন ডিমান্ড কার্ভ শিফট করে, ডিমান্ড পরিবর্তনের সাথে সাথে এবং সাপ্লাইও সেই পরিমাণ বাড়ে এবং নতুন করে আরেকটা জায়গায় সাপ্লাই এবং ডিমান্ড সমান হয়, তাহলে নতুন করে এগ্রিগেট ডিমান্ড যদি এরকম শিফট করে, সেখানে নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট তৈরি হতে পারে। এই ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম আর হলো নিউ ইকুইলিব্রিয়াম। এখন ওটা গেল ডিমান্ড কার্ভ। এবার সাপ্লাই কার্ভের কি অবস্থা হচ্ছে? সাপ্লাই যদি এরকম, যেটা আমরা এক্সেস সাপ্লাই দেখালাম, যদি কোনো কারণে আমার ডিমান্ড না বাড়ে কিন্তু সাপ্লাই বেড়ে গেল, তখন সেক্ষেত্রেও কিন্তু আমাদের দামের সাথে দাম বেড়ে গেলে আমার ডিমান্ড কমে যাবে এবং সাপ্লাই কার্ভটা তখন লেফট সাইডে শিফট করবে। সাপ্লাই কার্ভ S1 থেকে S2 চলে গেল। তাহলে আগেরটাতে দেখলাম আমরা ডিমান্ড কার্ভ ডান দিয়ে গেল, আর এখানে দেখলাম সাপ্লাই কার্ভটা সরে গেল। তাহলে এই যে আমরা এক্সেস ডিমান্ড এবং এক্সেস সাপ্লাইয়ের কথা বললাম, এগুলির সাথে কিন্তু এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাইয়ের একটা সম্পর্ক আছে। অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড যদি বেড়ে যায়, অর্থাৎ এক্সেস ডিমান্ড যখন হয়, তখন এগ্রিগেট সাপ্লাই কার্ভের মধ্যে পরিবর্তন না আসা এগ্রিগেট ডিমান্ড কার্ভের ডান দিকে চলে যায়। ঠিক আছে, এক্সেস ডিমান্ডের ক্ষেত্রে। আর এক্সেস সাপ্লাইয়ের ক্ষেত্রে, সরি, এক্সেস সাপ্লাইয়ের ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা ডান দিকে চলে গেল, আর এক্সেস ডিমান্ডের ক্ষেত্রে সাপ্লাই কার্ভটা বাম দিকে চলে যাবে। কারণ হলো ডিমান্ড যদি বেশি হয়, সাপ্লাই যদি কম হয়, তাহলে অটোমেটিক্যালি দাম বাড়ার পরেও আমাদের কিন্তু সাপ্লাই যদি না বাড়ে, দাম এখানে বাড়লো, 10 টাকা থেকে 12 টাকায় চলে গেল, দাম বাড়লো, সাপ্লাই কার্ভ এখান থেকে এদিকে চলে গেল। তাহলে কোয়ান্টিটি কি হলো? এখানে যে এক্সেস ডিমান্ড ছিল, সেই এক্সেস ডিমান্ডটা এখানে শর্টেজ অফ ডিমান্ডে চলে আসলো। তার মানে এখানে সাপ্লাই না বাড়ার কারণে, তাহলে এক জায়গায় কিন্তু ডিমান্ড বাড়ছে,
সাপোর্ট দেওয়ার জন্য। সেখানে ডিমান্ড কার্ভটা ডান দিকে চলে গেল, আর এদিকে সাপ্লাই কার্ভটা বাম দিকে চলে আসলো। সুতরাং এইটাও হতে পারে, এইটাও হতে পারে, অর্থাৎ একসাথে এখানে হতে পারে। তার মানে এখানে আমাদের নতুন সাপ্লাই এন্ড ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এভাবে নির্ধারিত হতে পারে, অর্থাৎ সাপ্লাই কার্ভ শিফট করলো, ডিমান্ড কার্ভ শিফট করলো, অর্থাৎ D2 এবং S2 এগুলি আপনাদেরকে মিলাইতে হবে। যে আগে আসলে ওই কাগজ সামনে থাকলে বোঝা যায় যে চেঞ্জটা। এই যে নতুন ইকুইলিব্রিয়ামটা যেটা তৈরি হলো, নতুন ইকুইলিব্রিয়ামটা তৈরি হলো, এখানে দেখা যাচ্ছে স্যার সবাইকে মিউট করে দেন প্লিজ। স্যার সবাইকে মিউট করে দেন। হয়তো মিউট হয়ে গেল, আকিব আবার ভাই, তারা এনামুল চলে হক ভাই, আসলো। আপনারা কাইন্ডলি একটু নিজেরা মিউট হন, স্যার একটু ক্লাসটা যদি ডিমান্ড, এখন দেখলাম আমরা ডিমান্ড কার্ভ শুধু শিফট করতে পারে, শুধু সাপ্লাই কার্ভ শিফট করতে পারে, আবার দুটোই কিন্তু একসাথে শিফট করতে পারে, অর্থাৎ ডিমান্ড কার্ভও শিফট করলো, সাপ্লাই কার্ভও শিফট করলো। দুটোই যদি একসাথে শিফট করে তাহলে নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট তৈরি হয়। নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট যখন তৈরি হয় তখন এই যে বোথ এরপরে লেখা আছে শিফট ইন বোথ সাপ্লাই এন্ড ডিমান্ড। এটা ডান দিকেও যেতে পারে, বাম দিকেও যেতে পারে। এগুলি আমাদের আর দরকার নাই, আমরা এই অঙ্কটা যত ক্লাসে করেছি। এখন আমরা এই যে ডিমান্ড এবং সাপ্লাই শিফট করে, অর্থাৎ ডিমান্ড কত পার্সেন্ট বাড়লে সাপ্লাই কত পার্সেন্ট বাড়ে, অথবা সাপ্লাই কত পার্সেন্ট কমলে ডিমান্ড কত পার্সেন্ট কমে, এইটা আসলে আলটিমেটলি এই কার্ভ দিয়ে দেখা দিতে হবে না। আমরা তো অ্যাকাউন্টেন্ট, আমাদেরকে কিন্তু কোয়ান্টিফাই করে দিতে হবে। আমরা যদি কোনো ডিসিশন মেকিং এ যাই তাহলে আমাকে কোয়ান্টিটেটিভ ডিসিশনে অ্যানালাইসিসের ক্ষেত্রে, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমার কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস লাগবে। কারণ মালিকটা এত কিছু বুঝতে চাইবে না, মালিক বলবে যে তুমি কার্ভ দেখাইছো এটা ডান দিয়ে গেছে বাম দিয়ে গেছে, কিন্তু আমি এত কিছু বুঝতে চাই না। আমার আসলে কত পরিমাণ উৎপাদন কমাইতে হবে, কত ইনভেস্টমেন্ট কমাইতে হবে, কত টাকা এখানে কম খরচ হবে, বা কত টাকা এখানে আমি বাদ দিব, ইনভেস্টমেন্ট করবো না। তার মানে হলো আমাকে তখন আলটিমেটলি এই যে ডিমান্ড শিফট করে বা সাপ্লাই শিফট করে, তখন এটা আমরা ইলাস্টিসিটিটা বের করি, অর্থাৎ চেঞ্জেস ইন দ্য ডিমান্ড এন্ড চেঞ্জেস ইন দ্য সাপ্লাই। টোটাল ডিমান্ড এবং টোটাল সাপ্লাইতে কি পরিমাণ পরিবর্তন আসে, এইটা পরিমাপ করার জন্য আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করি। অর্থাৎ একটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আরেকটার কি হারে, কত হারে পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনটা কিন্তু আসলে মূলত দাম এবং সংখ্যা, পণ্যের সংখ্যা এবং দাম। সাপ্লাই এবং ডিমান্ড বলতে এখানে বোঝানো হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাই অথবা কোয়ান্টিটি ডিমান্ড এট এ গিভেন প্রাইস। একটা নির্দিষ্ট মূল্যে কত পরিমাণ সংখ্যায় বাড়া কমা হচ্ছে সেটা। এই জন্য এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড পরিমাপ করার জন্য এখানে একটা একেবারে খুব ইন জেনারেল একটা সূত্র দেওয়া আছে, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন পি, অর্থাৎ প্রাইস। ইলাস্টিসিটি পরিমাপ করা হয় একেবারে মানে প্রাথমিক পর্যায়ে, যেটা আমরা বলি একদম ইন জেনারেল ইনিশিয়াল স্টেজে আমরা শতাংশ হারে, কত শতাংশ হারে আমার এই যে 70 থেকে 40 থেকে যদি 70-এ যায়, 10 থেকে 12-তে যায় মূল্য, আর কোয়ান্টিটি যদি 40 থেকে 70-এ যায়, তাহলে কত পার্সেন্ট চেঞ্জ হলো এবং কত পার্সেন্ট মূল্যের মধ্যে চেঞ্জ হলো, এইটার পরিমাপ করলে আমি যেই ইন্ডেক্সটা পাবো, যেই রেশিওটা পাবো, সেটাই হলো ইলাস্টিসিটি। আমরা এখানে একটা উদাহরণ দেখাতে চাচ্ছি। এরকম
যে 10 টাকা থেকে 12.5 টাকা হলো, তাহলে 100 টাকা থেকে কমে এটা আসলো 70-এ, অর্থাৎ সরি 100 ইউনিট থেকে কমে আসলো 70 ইউনিটে। অথবা আমরা এইভাবে বলতে পারি এটা কিন্তু সাপ্লাই কার্ভ চেঞ্জ হচ্ছে, ডিমান্ড চেঞ্জ হয় না, ডিমান্ড কার্ভের মধ্যে ডিমান্ডও চেঞ্জ হচ্ছে, সাপ্লাইও চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস বের করতে হবে, আগে শুধু প্রাইসের মধ্যে কত চেঞ্জ আসবে, আমরা তো দুইটা জিনিস বলেছি, একটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন পি আর পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ যদি পি যদি হয়, তাহলে পি আগে কত ছিল পরে কত ছিল। এখানে আমাদের 10 টাকা ছিল ইনিশিয়াল প্রাইস, আর বর্ধিত মূল্য হলো 12.5 টাকা। তাহলে বাড়লো কত টাকা? 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা বাড়ছে, তাই না? 2 টাকা 50 পয়সা বাড়ছে। এখন 2 টাকা 50 পয়সা যে বাড়ছে, এটা কি 10 টাকার সাথে তুলনা করে আমরা এই শতাংশটা বের করব, নাকি অন্য কোনো ভাবে বের করব? আমি যদি বলি 10 টাকা থেকে বেড়ে 2 টাকা 50 পয়সা, অর্থাৎ 10 টাকা বাড়ছে 2.5 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, এইভাবে তো আমরা বের করি, তাই না, ঐকিক নিয়মে। এখানে একটু ভিন্ন রকম আছে, এখানে বলা হচ্ছে যে 10 এবং 12.5 এই দুইটার একটা মিড পয়েন্ট আছে, এই দুটোর একটা মিড পয়েন্ট আছে। তাহলে সবচেয়ে আইডিয়াল কন্ডিশন হলো এই যে 10 এবং 12 এই দুইটাকে যোগ করা। 10 এবং 12 যোগ করলে কত হয়? 22 টাকা 50 পয়সা, তাই না? কি বুঝতে পারতেছেন? জি 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 স্যার। 10 এবং 12 কে যোগ করলে হবে 22 টাকা 50 পয়সা। এটাকে 2 দিয়ে ভাগ করলে মিড পয়েন্ট পাওয়া যাবে। 2 দিয়ে ভাগ করলে হবে কত? 11 টাকা 25 পয়সা। 25 পয়সা। এখানে আমরা এই যে এখানে এ বি সি তিনটা দেখাইছি, হুইচ ওয়ান ইজ কারেক্ট এই কথা বলার জন্য আমরা এখানে এর যেটা এটা দিয়েও করতে পারি, বি যেটা সেটা দিয়েও করতে পারি, সি অল্টারনেটিভ সিটাকেও আমরা ইউজ করতে পারি। আমরা যে কোনো তিনটাকে দিয়ে ইউজ করলেই কিন্তু আমরা ডিসিশন নিতে পারি। বাট ডিসিশনটা ভালো ডিসিশন যদি নিতে হয়, তাহলে কোন ডিসিশনটা ভালো? তাহলে সি ডিসিশন যেটা, এটা ভালো। বলা হচ্ছে এখানে 11.5 দিয়ে 11.25 দিয়ে ভাগ করছে, অর্থাৎ মিড পয়েন্ট বের করে এই যে 2.5 টাকা বাড়ছে, এটাকে 100 দিয়ে গুণ করলে আমি যেটা পাবো, দ্যাট মিনস percentage change in P is equal to 22.22. এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে কিনা বলেন? স্যার মিড পয়েন্টটাকে 2 টাকা 50 পয়সা দিয়ে ভাগ করার এটা ব্যাখ্যাটা বুঝলাম না স্যার। মানে 12.5 টাকা আর 10 টাকা দুইটার শুধু 10 টাকা অথবা শুধু 12 টাকাকে ধরে যদি আমরা এটাকে পার্সেন্টেজ চেঞ্জ বের করি, তাহলে এটা ইনকারেক্ট হবে না, বাট ডিসিশনটা খুব দুর্বল হবে। সেজন্য বলা হয় যে আমরা এভারেজ মূল্য পরিবর্তনটা কতটুকু হলো সেটা বের করব। এভারেজ মূল্য পরিবর্তন করতে হলে যেটা বাড়ছে আর যেখানে অরিজিনাল প্রাইস ছিল, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এভারেজটা পেয়ে যাবো। এই এভারেজ দিয়ে আমার এভারেজে বাড়ছে কত টাকা, এভারেজ মূল্য হচ্ছে কত টাকা বাড়ছে, 2.5 টাকা। তাহলে এভারেজ মূল্য হচ্ছে আমার 11.25, আর মূল্য বাড়লো 2 টাকা 50 পয়সা। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে আমার চেঞ্জ ইন পি অর্থাৎ পার্সেন্টেজ কত পার্সেন্ট চেঞ্জ হলো মূল্যের মধ্যে, সেটা আমরা বের করে পেলাম। এখানে মিড পয়েন্ট ফর্মুলা বলা হয় যে সি অপশনটা আমরা এখানে ব্যবহার করি।
এখানে বলা হচ্ছে যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কোনো অ্যাম্বিগুইটি দূর করার জন্য বা প্রুডেন্ট ডিসিশন নেওয়ার জন্য হাই অথবা লোটাকে কনসিডার না করে আমরা মিড পয়েন্টে যদি যাই তাহলে আমাদের ডিসিশনটা খুব উপযুক্ত হবে। এখন এর ক্ষেত্রে তাই। হ্যালো, জি স্যার। কি জন্য ফোন করছো তুমি? আমি এখন কাজে ব্যস্ত। এখন এখানে আমরা পার্সেন্টেজ চেঞ্জ ইন পি বের করলাম, এখন পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ এটা বের করতে হবে, কারণ আমাদের ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু, যে নিচে আমরা দেখতে পাচ্ছি পি ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ এন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন পি, সরি পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ পার্সেন্টেজ চেঞ্জ ইন পি। আমরা অরিজিনাল নরমাল ফর্মুলাটা ছিল এটা। এখন পি তো আমরা বের করলাম, পি আমরা বের করে অলরেডি পেয়ে গেলাম 22.22। এখন কোয়ান্টিটি বের করতে হবে, এই 70 এবং 100, এটাও আমরা একই ভাবে বের করব। 70 আর 100 যোগ করলে আমার 170 হয়, এটার অর্ধেক হলো 85, 85 দিয়া ডিফারেন্স হলো 30, 30 কে ভাগ দিয়া 100 দিয়া গুণ করলে আমার এখানে আলটিমেটলি আসে 35.3। এটা কিন্তু মাইনাস ফিগার, এই মাইনাসটা হচ্ছে আমার কমে গেল, মানে 100 থেকে 70 এ চলে আসছে, বিকজ ডিমান্ড কার্ভ শিফট করে নাই বলে আমার এটা কমে গেছে। তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি আমরা বের করতে যাই তাহলে আমার এখানে মাইনাস 35.3%, 35.3% ডিভাইডেড বাই আমার এই যে ফর্মুলা অনুযায়ী উপরে পাইলাম 22.22 ডিভাইড বাই মাইনাস 35.3, তাহলে আমার এখানে অ্যাপ্রক্সিমেটলি মাইনাস 1.6। এই যে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম, ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে মাইনাস 1.6। স্যার 70 মানে 100 থেকে 70 গেলে 30 আছে, 85 টা স্যার বুঝি নাই স্যার। 85 টা 100 থেকে 85 হলো 100 আর 70 যোগ করলে কত হয়? 170। এটার মিড পয়েন্ট যদি বের করতে হয় তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। জি স্যার। 85, তাই না? 170 কে 2 দিয়ে ভাগ করলে 85 হবে। জি স্যার। ওইটার মতো আর কি, আগে যেরকম আমরা প্রাইসটা বের করলাম, মিড পয়েন্ট বের করে এখানেও মিড পয়েন্ট বের করলাম, করে 100 দিয়ে গুণ করলাম, করার পরে আমরা এটা পেয়ে গেলাম। তাইলে এখন কিউ হলো আমার এখানে 35.3 আর পি হলো 22.2। এটাকে যদি আমরা এখানে ভাগ করে দেখাই তাহলে আলটিমেটলি ইলাস্টিসিটি পাওয়া যাবে। এটা হয়তো আরো একাধিক সংখ্যা এখানে আসে, সেই জন্য আমরা এটাকে রাউন্ড করে ফেললাম, মানে পয়েন্টের পরে একটা ডিজিট রাখলাম, মাইনাস 1.6। মাইনাস 1.6 এটা হলো ইলাস্টিসিটি। খাওয়া দাওয়া করতে ঠিক আছে, এখন এটা হচ্ছে ইলাস্টিসিটি। এই ইলাস্টিসিটি কিন্তু আমরা বিভিন্ন পয়েন্টে এইভাবে বের করতে পারি। হ্যাঁ চলো, অফিস চলতেছে এখন। এখানে একটা সমস্যা দেখাচ্ছে আমরা যে এরকম কোয়ান্টিটি এবং প্রাইস থাকতে পারে। রাজীব ভাই আপনারা মিউট করেন একটু। ইউনিট বা কোয়ান্টিটি 1 থেকে 2 এ গেলে কি হয়, প্রাইস করতে গেলে কি হয়, আমরা যদি এখানে বের করতে চাই তাহলে আমাদের 2টা পয়েন্ট নিতে হবে, অর্থাৎ
দুইটা কারেন্ট নাই। প্রাইস এবং দুইটা কোয়ান্টিটি নিতে হবে, নিয়ে আমরা যে কোনো পয়েন্টে আমরা ইলাস্টিসিটি এভাবে বের করতে পারি। এখানে আমরা দেখাইছি 8 এবং 10 মূল্য যখন এরকম হয়, আর এখানে 1 এবং 2 এর মধ্যে, এটা আমরা এখানে ক্যালকুলেশন করেছি। এখানে -5.67 ইলাস্টিসিটি। তো এরকম বিভিন্ন ভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি। এখন যে রেজাল্ট আমরা পাই, অর্থাৎ একটা তো হলো যে 1.6 পাইলাম নেগেটিভ, এটা পজিটিভও হতে পারত। তাহলে এখন যে ইলাস্টিসিটিটা আমাদেরকে সম্পূর্ণ কোয়ান্টিটিটা, এটাকে আমরা যদি রেজাল্টটাকে এক্সপ্লেইন করি যে এটা আসলে চেঞ্জ ইন প্রাইস এন্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি, এটা শো করলো 1.65 অথবা 1.6 অথবা 5.65। এটা কি মিন করে? বলা হচ্ছে এই ডিমান্ডকে আসলে এটা পরিমাপ করে এইভাবে যে ইলাস্টিক ডিমান্ড, ইনইলাস্টিক ডিমান্ড এবং ইউনিট ইলাস্টিক ডিমান্ড যদি এটা বলা হয় যদি গ্রেটার দেন 1 হয়, যখন ইলাস্টিসিটি গ্রেটার দেন 1 হয় তখন সেটাকে ইলাস্টিক ডিমান্ড বলে। আমরা কিন্তু প্রথমটা পেয়েছি -1.6, এটা কি 1? এটাকে কি 1 বলা যাবে? না স্যার, এটা নেগেটিভ। তার মানে হলো 0 থেকে নিচ দিকে গেল, থেকে ছোট। 0 থেকে ছোট, রাইট। তার মানে হচ্ছে এটা আলটিমেটলি লেস দেন 1, তার মানে এটা ইনইলাস্টিক। যদি এটা প্লাস হইতো তাহলে কিন্তু সমস্যা ছিল না, প্লাস হলে কিন্তু আমরা বলতাম ইলাস্টিক। যেহেতু এটা নেগেটিভ তার মানে এটা ইনইলাস্টিক। আর যদি এটা 1 হইতো, শুধু 1.0, তাহলে সেটাকে আমরা বলতাম ইউনিট ইলাস্টিক। তো আমরা তার আগে যে দুইটা রেজাল্ট এখানে পেয়েছি, দুইটা রেজাল্টই কিন্তু এটা এখানে 5.67 আর এখানে পেয়েছি -1.6, দুইটাই মাইনাস ছিল। সুতরাং আমরা এইভাবে বলতে পারি যে যখন ইউনিট ইলাস্ট্রি একটু আরেকবার বলবেন স্যার, শুনতে পাইনি। হ্যাঁ, এখানে ইনইলাস্টিক, ইলাস্টিক আর ইউনিট ইলাস্টিক যখন ইকুয়াল টু 1 হয় তখন এটা ইউনিট ইলাস্টিক, যখন গ্রেটার দ্যান 1 হয় তখন এটাকে বলা হয় ইলাস্টিক, আর যখন ইকুয়াল লেস দেন 1 হয় তখন সেটা ইনইলাস্টিক। এটাকে আমরা বলছি এখানে লেস দেন -1 মানে কি 0 পর্যন্ত হতে পারে, তাই না? সো এইভাবে আমরা এটাকে ডিফাইন করি। এখন আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হলো জেনারেলি ইলাস্টিসিটি পরিমাপ করার জন্য একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ, পার্সেন্টেজ চেঞ্জ ইন পি। অর্থাৎ কত শতাংশ হারে কোয়ান্টিটি চেঞ্জ হলে, সরি মূল্য পরিবর্তন হলে কত শতাংশ পরিমাণ কোয়ান্টিটি সাপ্লাই চেঞ্জ হয়। কিউটা উপরে থাকে, পিটা নিচে থাকে। পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ, পার্সেন্টেজ চেঞ্জ ইন পি, এটাকে বলা হয় ইলাস্টিসিটির বেসিক ফর্মুলা। এই বেসিক ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, তাহলে
সহজ উপায় হলো উপরের কিউ নিচে পি, ঠিক আছে, কিউ ডিভাইডেড বাই পি, আর সাথে লিখতে হবে পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ, পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ, এবং এটাকে আমরা বের করে নিতে হবে মিড পয়েন্ট দিয়ে, যদি আমাদের ওইরকম থাকে। পরীক্ষা নরমালি এত সহজ থাকে না, আর একটু ইয়ে থাকে, তারপরেও আমরা বেসিক ফর্মুলাটা আগে জানতে হবে যে আমরা কিউ ডিভাইডেড বাই পি ইন পার্সেন্টেজ আমরা বের করব মিড পয়েন্ট দিয়ে, তারপর সেখান থেকে আমরা ইলাস্টিক, ইনইলাস্টিক, ইউনিট ইলাস্টিক ধরনের সেটা আমরা বের করে নেব। আর এক্সকিউজ মি স্যার, আচ্ছা, এখন স্যার একটা এবার আমরা আসি যে ইলাস্টিসিটির মধ্যে ক্লাসিফিকেশন আছে। ইয়েস স্যার, বলেন। স্যার আমরা যে ইলাস্টিক, ইনইলাস্টিক আছে, ইউনিট ইলাস্টিক বের করলাম, এই ইউনিট ইলাস্টিক, ইনইলাস্টিক আর হচ্ছে ইলাস্টিক দিয়ে আমাদের বিজনেসে কি মানে কি ডিসিশন নেব আমরা? আচ্ছা, এটা হলো ইউনিট ইলাস্টিক, মানে হলো যে দেয়ার ইজ নো চেঞ্জ, মানে আমার কোয়ান্টিটি মূল্য পরিবর্তনের সাথে সাথে কোয়ান্টিটি পরিবর্তনের সমান হারে হয়। ইউনিট ইলাস্টিক যখন হয়, কোয়ান্টিটি যে হারে বাড়লো প্রাইসও শেয়ার পাবে। প্রাইস যে হারে পরিবর্তন হলো কোয়ান্টিটিও সে হারে পরিবর্তন হলো, অর্থাৎ এইটা হলো ইউনিট ইলাস্টিক। অর্থাৎ ইলাস্টিসিটি চেঞ্জটা পজিটিভ না নেগেটিভ নাকি আনচেঞ্জ, এইটা বোঝানোর জন্যই কিন্তু ইউনিট ইলাস্টিক, ইনইলাস্টিক এবং ইলাস্টিক। ইলাস্টিক যখন হয় তখন বোঝা যায় যে এখানে পরিবর্তন হচ্ছে, ইনইলাস্টিক যখন হয় তখনও পরিবর্তন হচ্ছে, কিন্তু ইউনিট ইলাস্টিক যখন হয় তখন হয় পরিবর্তনটা হলো আনুপাতিক হারে, সমান হারে, অর্থাৎ তুমি 10 টাকা দিলে আমিও 10 টাকা দিচ্ছি। কিন্তু যখন ইনইলাস্টিক বা ইলাস্টিক হয় তখন কিন্তু আর ওই সমান অনুপাতটা থাকে না। এখন আমরা চলে আসি যে ক্লাসিফিকেশন অফ ইলাস্টিসিটি। আমরা যদি বের করতে চাই, আমাদের আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি বের করা। এটা তো আমরা বেসিক ফর্মুলা দেখলাম, ফান্ডামেন্টাল ফর্মুলা, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের মধ্যে। এক্সকিউজ মি স্যার, এখন যখন আমরা বলি স্যার আজকে তো প্রথম দিন স্যার, মসজিদে জায়গা পাবো না স্যার, প্লিজ আজকে স্যার আমাদেরকে হ্যাঁ, আমরা শেষ করে ফেলবো। আমাদের কয়টা বাজে? 8টা বাজে নাকি? 8টা জি বেজে স্যার, 8টা হচ্ছে। 8টা বাজে স্যার। 8টা বেজে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রাইস ইলাস্টিসিটি দিয়ে শেষ করবো 1 মিনিটে। তো আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে, ইলাস্টিসিটির মূল উদ্দেশ্য হচ্ছে যে মূল্য কত হারে পরিবর্তন হলে আমার ডিমান্ড পরিবর্তন হয় বা সাপ্লাই কোয়ান্টিটি পরিবর্তন হয়, সেটা আমাকে বের করে নিয়ে আসে। এই জন্য প্রাইস ইলাস্টিসিটিটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, এবং কত পরিমাণ মূল্য পরিবর্তন আমি করব বা মার্কেটে চেঞ্জ হলে কোয়ান্টিটি আমি কত পরিমাণ উৎপাদন করব, এই জিনিসটা ডিসিশন নেওয়ার জন্য। অর্থাৎ মূল্য যদি পরিবর্তন হয়, উপরের দিকে যায়, নিশ্চয়ই আইদার আমি কোয়ান্টিটি সাপ্লাই কমায় দেওয়ার জন্য আমার উৎপাদন কমাবো, অথবা যদি আমার তারপরেও সাপ্লাই ডিমান্ড থাকে মার্কেটে, তাহলে আমি সাপ্লাই ঠিক রাখবো। অর্থাৎ ইউনিট ইলাস্টিক যদি হয় যে না মূল্য বাড়ছে, যেমন এখন রমজান মাস, এখানে মূল্য বাড়লেও কিন্তু মানুষে কিনবে, তাই না? মূল্য বাড়ার কারণ হলো এখানে কোনো অল্টারনেটিভ নাই। বেগুনি, পেঁয়াজ খাইতে হলে বা ইয়ে করতে হলে এই সমস্ত জিনিস যেগুলো আছে এগুলোর দাম বাড়লেও কিন্তু কিনবে। সুতরাং এখানে সাপ্লাই নিয়ে চিন্তা করার কিছু নাই, কিন্তু অন্য সময় চিন্তা করার বিষয়। সুতরাং এই যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা হচ্ছে আসলে এইটার সাথে রিলেটেড। এটা আসলে সময়ের সাথে, ইউটিলিটির সাথে এবং এটা কোয়ান্টিটির সাথে, এটার মূল্যের সাথে একটা সম্পর্ক আছে। প্রাইস ইলাস্টিসিটিটা আমরা তখন কিভাবে বের করবো এবং সেটা আমাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। আমার মনে হয় এরপরে বাকিগুলি আমরা এখান থিওরি আছে, কিছু থিওরি গুলি দেখে আসবো। এরপর আমরা নেক্সট ক্লাসে প্রাইস ইলাস্টিসিটির যে আসল সূত্র, সেই সূত্রে আমরা চলে যাব, সেই সূত্র বের করব। এই সূত্রটা এখানে আছে, এই সূত্র পর্যন্ত আমরা আজকে স্টপ করলাম।
আমার মনে হয় আমি দেখি আইসিএমের সঙ্গে কথা বলবো, আমরা হয়তো 7টায় শুরু করতে হবে। আবার 7টায় শুরু করাও কঠিন, কারণ ইফতার করে বসে যাওয়াটা এটা কঠিন হবে। আমি যতটুকু জানতাম যে 4টা থেকে ক্লাস দেওয়ার কথা। আপনাদের কি 4টার সময় কোনো ক্লাস থাকে? ক্লাস তো স্যার 4টায় দেওয়া হচ্ছে স্যার রোজা মাসে ক্লাস চারটেই করেছে, 4টা রমজানে 4টাই করার কথা ছিল। 4টা থেকে 5টা পর্যন্ত যদি আমরা ক্লাস নেই তাহলে ভালো হতো। এটাই আচ্ছা, রমজানের 4:30 থেকে ক্লাস। স্যার 15 মিনিট আগে আগে করা যাবে, সমস্যা নেই। মানে আমাদের ক্লাস একটা করে দিয়েছে রমজান মাসে। হ্যাঁ সেটাই, আমাদের তো এখন লকডাউনের মধ্যে যে কোনো সময় দেখি, আমি কথা বলে নেই, তারপর ওরা কি বলে। ঠিক আছে, থ্যাংক ইউ।